অবিশ্বাস্য এই ম্যাচে আর্জেন্টিনার কোন কোন খেলোয়াড়দের পারফরমেন্স দলের জন্য আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল? আপনার কাছে কার পারফরমেন্স ভালো লেগেছে? অবশ্যই লিওনেল মেসির কথা বলতে হবে। আমি গতকালকের প্রোগ্রামে 3 জনের কথা প্রেডিকশন করেছিলাম যে যাদের পারফরমেন্সটা ভাইটাল হবে, তার মধ্যে 2 জনই দুর্দান্ত পারফরমেন্স করেছে। একটু যদি দেখাই, লিওনেল মেসিরটা তো আসলে নতুন করে বলার নেই, সবাই জানে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যদিও একটা পেনাল্টি মিস করেছেন, কিন্তু প্রথম গোলের যোগানটা তিনি দিয়েছেন, একটা অ্যাসিস্ট করেছেন, টোটাল একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, টোটাল টাচেস নিয়েছেন 5টি 91টি, টোটাল ক্যারি করেছেন 235.6 মিটার এবং তার রেটিংও কিন্তু সবচেয়ে বেশি। এবার আসা যাক মেসির, আসলে এটা তো প্রত্যাশিতই ছিল। এবার আমরা আসি পরের প্লেয়ারটাতে, আমরা লিসান্দ্রো পারাদেসকে আমরা রেখেছি। লিসান্দ্রো পারাদেসকে আমি গতকালকে বলেছিলাম যে ম্যাকালিস্টারের জায়গায় তাকে সেন্টার মিডফিল্ডের দায়িত্বটা দেওয়া হয়েছে এবং ম্যাকালিস্টারকে লেফট সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। তো ম্যাকালিস্টারকে একটু তার সামনে প্লেস করা হয়েছিল এবং পারাদেস দুর্দান্ত পারফরমেন্স করেছে মাঝ মাঠে। আসলে তিনি যেহেতু হোল্ডিং মিডফিল্ডার, তার আপনি টোটাল শট, ডুয়েল এইসব দেখেই একটু আন্দাজ করতে পারেন, কিন্তু এই পারফরমেন্সটা আসলে এই সব কিছু স্ট্যাট দিয়ে পরিমাপ করা যায় না। যারা দেখেছেন তিনি কতটুকু ডমিনেন্ট ছিলেন, তিনি একেবারে বল ক্লিয়ার করেছেন এবং ডিফেন্ডারদের যে সেটি ভাবনা সেটি তিনি দূর করেছেন। এবার এনজো ফার্নান্দেসের দিকে আসি। এনজো ফার্নান্দেস কিন্তু আমি এর আগে যতদিন গ্রুপ পর্বের ম্যাচে আমি আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে অ্যানালিসিস করেছি, প্রতিবারে আমি তাকে রেখেছি যে তার পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ, কেননা তিনি আসলে ক্রিয়েট করেন এবং মাঝমাঠে বলটা হোল্ড করেন। দুই কাজটাই করেছেন তিনি। উইনিং গোলটা করেছেন, টোটাল শট নিয়েছেন 2টি, আরেকটি ঠেকিয়েছিলেন, টাচেস নিয়েছেন 96টি এবং টোটাল ক্যারি করেছেন 266 মিটার এবং তার ওভারঅল রেটিং কিন্তু 8। এই 3 জন কিন্তু স্টার পারফর্মার আর্জেন্টিনার জন্য এবং তারাই ব্যবধান করে দিয়েছে। এবার যদি আমরা ওভারঅল দেখি যে বাকি ফুটবলার যারা আছে তারা কেমন পারফরমেন্স করলেন, একটু মিশরেরটাও আমরা টাচ করতে পারি, সেটা দেখাতে চাই, সেটা দেখে আসলে পারফরমেন্সের সামাপটা করব। নীল যেটা আছে লিওনেল মেসি, নীল এবং পার্পল সবচেয়ে বেশি। নীল 8 পয়েন্ট উপরে থাকলে নীল হয়। আপনি দেখেন 2 জন নীল পেয়েছে, এনজো এবং লিসান্দ্রো পারাদেস, 2 জনের পারফরমেন্সের কথা তো আমি বলেছি, লিওনেল মেসির কথাও বলেছি। বাকি ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের কথা আমি বলেছিলাম গতকালকে শোতে যে তার পারফরমেন্সটা খুব ভাইটাল হবে এবং তিনি আসলে ভালো পারফরমেন্স করেছেন। রোমেলো ভালো পারফরমেন্স করেছেন, তবে মনিলা ততটা ভালো পারফরমেন্স করেনি, এই জন্য তাকে সাব করা হয়েছে। মার্টিনেজও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন। আর মিশরের তো আমরা জিকোর কথা সবাই জানি, তিনি গোল করেছেন। ইব্রাহিম তাদের ডিফেন্ডার কথা, তিনিও ভালো গোল করছেন এবং আমার মনে হচ্ছে মিশরের স্টার পারফর্মার ছিল তাদের গোলকিপার ইব্রাহিম। তিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করে মিশরের স্বপ্ন সম্ভাবনা এই যে 80 মিনিট বা শেষ পর্যন্ত দিয়েছিল, এখানে তার অবদানটাই অনস্বীকার্য। এই ছিল আমার কাছে বেস্ট প্লেয়ারদের পারফরমেন্সের অ্যানালিসিস। গোলকিপারের আসলে কৃতিত্ব তো অনেক বড় ছিল মিশরের জন্য, যদিও আসলে দিনটা মিশরের ছিল না। 5 গোলের উত্তেজনার এই ম্যাচে আপনার চোখে কোন গোলটি ভালো লেগেছে এবং কেন? আসলে গোল তো সবই ভালো ছিল, মূলত কাউন্টার অ্যাটাক থেকে গোলগুলো হয়েছে, যেহেতু দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে যাচ্ছিল। আমি একটু গোলগুলো ব্যাখ্যা করতে চাই, কিভাবে হলো, কেন গোলটা হজম করলো সেই বিষয়টা। আমরা একটু প্রথম গোলটা যদি দর্শকদের দেখাই, আমরা আগেই দর্শকদের বলে দেই যে কপিরাইট ইস্যুর কারণে আমরা তো ম্যাচের ভিডিওটা দেখাতে পারবো না, তবে একটু গ্রাফিক্যাল বোঝানোর চেষ্টা করব। প্রথম গোলটা যেভাবে ইজিপ্ট পেয়েছিল, তারা কিন্তু কর্নার থেকে সেট পিসে এসেছিলো, দেখেন মানে 3-4টা টাচের পরে এসেছিল এবং তারপরে যে হেডারটা হয়েছিল, এই হেডারটাতে খেয়াল করুন লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু একটু হাইডে ছোট, তার হাইডের যে দুর্বলতা আছে সেটার সুযোগ নিয়ে যে ডিফেন্ডারটা আছে ইজিপ্টের, তিনি কিন্তু হেডারটা করেছিলেন এবং গোলটা আদায় করে নিয়েছিলেন। এখানে জাস্ট একটা সেট পিস এবং উচ্চতার যে সুবিধা সেটা কিন্তু তারা নিয়েছে এবং গোলটা আদায় করে নিয়েছে। এবার পরের গোলটা যদি আমরা একটু দেখাতে চাই, পরের গোলটা দেখুন একটা দুর্দান্ত কাউন্টার অ্যাটাক ছিল, মানে জাস্ট গোলকিপারের কাছ থেকে মিডফিল্ড থেকে 2টা ক্রস হয়ে কর্নার হয়ে একেবারে ফিনিশিং। মোহাম্মদ সালার কাছ থেকে তাদের 12 নম্বর যে প্লেয়ারটা গিয়েছিল তার কাছ থেকে জিকো দারুণ ফিনিশিং গোলটা করেছিলেন। তো এখানে আসলে সেইভাবে কোনো ডিপার্টমেন্টকে দায়ী করার সুযোগ নেই যে আর্জেন্টিনা কেন গোলটা খেলো, কিন্তু একটা দুর্দান্ত ভালো ফিনিশিং ছিল। এবার আর্জেন্টিনার যে ফার্স্ট গোলটা, এটা কিন্তু দুর্দান্ত একটা টিম গোল ছিল, মাঝমাঠ থেকে অ্যাটাকটা শুরু হয়েছিল এবং লিওনেল মেসি যে সুন্দর ক্রসটা করেছিলেন, জাস্ট রোমেরো দাঁড়িয়ে থেকে, তাকে হয়তো লাফও দিতে হয়নি, তিনি জাস্ট দাঁড়িয়ে থেকে মাথাটা ছুঁয়ে আসলে গোলটা করেছেন। তবে এখানে কিন্তু মিশরের চরম ডিফেন্সিভ ব্যর্থতা ছিল। একজন ডিফেন্ডার তার পিছনে দাঁড়িয়েছিলেন, তাকে একেবারে মার্ক করা হয়নি, তাকে ট্যাকেল করা হয়নি, মোটামুটি অনায়াসে তিনি গোলটা করে ফেলেছেন। এবার আসা যাক মেসির যে দ্বিতীয় গোলটা, এখানে আর্জেন্টিনা গট লাকি, তারা খুবই ভাগ্যবান ছিলেন। মেসির শটটা কিন্তু গোলকিপারের হাতে লেগেছিল, সেটা ডিফ্লেক্ট হয়ে গোল পোস্টের উপরে টপ অফ দ্য বারে লেগে আসলে ভিতরে যায়, এটা উপরে উঠে যেতে পারতো, ডানে বামে চলে যেতে পারতো, কিন্তু জাস্ট টপ বা বারে লেগে একদম ভিতরে ঢুকে যায়। আমরা একটু তারপরের গোলটা দেখাতে চাই, যেই গোলটা আসলে আর্জেন্টিনার জন্য খুবই, এনজো ফার্নান্দেজের সেই গোলটা আপনি দেখুন, একদম হুলিয়ান আলভারেস
মিশরের আক্রমণ ভাগ থেকে বলটা ক্লিয়ার করে মানে পাস দিয়ে দেয় এবং পাস দিয়ে এসে নাম্বার 22 লাউথারো মার্টিনেজের কাছে আসেন। এত দ্রুত পাসটা আছে যে মিশরের ফুটবলাররা কিন্তু আসতেই পারেনি। লাউথারো মার্টিনেজ অনেকটা সময় নিয়ে দেখে শুনে এনজো ফার্নান্দেজকে একদম পিক করে বলটা করেছে এবং সেটা হেড দিয়ে তিনি গোল করেছেন। যদিও সেটার বিল্ড আপ নিয়ে বিতর্ক আছে, আমরা সেটা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। তো এটাই ছিল আমার কাছে গোলের যে বিশ্লেষণ।